সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় কিভাবে রাখতে হয় সেই সমস্ত পাঠ দিচ্ছেন। তার মানে বাংলাদেশের অভ্যন্তরে যে ভয়ঙ্কর রকমের একটা চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আর আপনাদের স্মরণে থাকবে ভারতের সেনাপ্রধান তিনি যখন সাংবাদিক বৈঠক করেছিলেন সেই সময় তিনি স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশ আর্মি চিফের সঙ্গে আমার রেগুলার বেসিসে যোগাযোগ রয়েছে এবং তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কথা হচ্ছে। তার মানে এটা বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশি সেনাপ্রধানের ওপর যে একটা ভালো রকমের চাপ রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই চাপটা কীরকম সেই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে আজকে স্টুডিওয় রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এবং ডিফেন্স এক্সপার্ট কর্নেল আর.কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। স্যার, যেরকম আমি বললাম যে ভারতের একটা চাপ যে কোথাও না কোথাও এই বাংলাদেশের ওপর রয়েছে সেটা স্পষ্ট হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের মুখে সেকুলারিজমের কথা, তিনি যেন সেকুলারিজমের পাঠ পড়াচ্ছেন। আবার এই যে মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুজিবুর রহমানের কোনো নাম নিলেন না, তার কোনো রকম কিছু স্বীকৃতি দেওয়ার কোনো রকম প্রয়োজন বোধ করলেন না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেই পাঠটা তাকে দিয়ে দিলেন চিঠিতে। ভারত ছাড়া যে বাংলাদেশের স্বাধীনতা অসম্পূর্ণ সেটাও কিন্তু প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন। কি হচ্ছে স্যার এবার বাংলাদেশে এই মুহূর্তে? খুব ভালো প্রশ্নটা করেছেন। আজকে যে বাংলাদেশের পরিস্থিতিটা যে আছে এটা খুবই গভীর। আর ওর মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি তো কন্ট্রোল করছেন পুরো বাংলাদেশের রাজনীতিকে, নেপথ্যে থেকে পেছনে থেকে উনি কন্ট্রোল করে যাচ্ছেন, রাইট? তাহলে ওনার মুখে যখন রাম নামের কথা আমরা বলছি, কেন এরকম হয়েছে ওর সঙ্গে আগে আমি আপনাকে অরঙ্গজেব সম্বন্ধে একটু কথা বলি। বিকজ আমাদের ভারতে এখন অরঙ্গজেবের অনেক কথা হচ্ছে, রাইট? ঔরঙ্গাবাদ নিয়ে কথা হচ্ছে, তো আমাদের সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদ নিয়ে। তো এই যে জিনিস আমাদের সঙ্গেও জড়িত আছে, আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গেও জড়িত আছে, এটা বেঙ্গল সঙ্গে জড়িত আছে। 1702 সালে যে মুর্শিদ কুলি খান, রাইট, উনি একটা এই ছিলেন, আমির ছিলেন, নবাব ছিলেন পরে। উনি গিয়েছিলেন ঔরঙ্গাবাদে, যেটা সামানগরে আমরা বলছি, আর অরঙ্গজেবকে ওখানে গিয়ে পয়সাটা ট্যাক্সগুলো দেন, খাজানা জমা করলেন। অরঙ্গজেব অনেক খুশি হয়ে ওকে অনেকগুলো জিনিস দিল, আর ওকে একটা পারমিশন দিল কি তুমি যে নতুন একটা জিনিস তৈরি করতে যাচ্ছ, একটা শহর বানাতে যাচ্ছ, ওর নাম তোমার নামে তুমি রেখে নাও, তার নাম হবে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ নামটা যদি কেউ পারমিশন দিয়ে থাকে মুর্শিদ কুলি খানকে, ও ছিল অরঙ্গজেব। 1702, 1703, 1704 আপনি যদুনাথ সরকার পড়ে নেবেন। এই যদুনাথ সরকারও এনার সম্বন্ধে বলেছেন মুর্শিদ কুলি খান যে উনি হি ওয়াজ এ হিন্দু বয়, কনভার্টেড বিকজ অফ দ্য স্ট্রিম পভার্টি, অ্যান্ড ওর ট্যালেন্টের জন্য এসেছিল। কেন ঢাকা থেকে পালালো ওটা কথা আবার ইতিহাসে আছে, ওটা আমাদের কথা নয়। আপনারা পড়ে আপনি বুঝতে পারবেন কেন ওকে পালাতে হলো ওখান থেকে। এই মুর্শিদাবাদ, এখানে সিরাজউদ্দৌলা উনি লাস্ট ওনার মরার 10 মিনিট, যেটা লাস্ট 10 মিনিট আপনার এটা পড়ে নেন, বিকজ এটা হোলি মান্থ অফ রমজান। ওকে কি মীর জাফরের ছেলে, রাইট, ওকে কি করলো, কিভাবে ওনার মার্ডার হলো, কীভাবে ওনার মারা হলো, এটা আমি আজকে উল্লেখ করব না। একজন মুসলিম অন্য একটা মুসলিম লোককে একটা মেরেছে, কিভাবে মেরেছে, কি কন্ডিশনে মেরেছে, এটা আমার বলার কথা নয়। তো এটা আমার অরঙ্গজেব আর আমাদের বেঙ্গলের ইসলাম কীরকম ছিল এটা আপনাদের জন্য একটা শুধু বলে দিলাম, নাম্বার 1। নাম্বার 2, 24 তারিখে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা অনেক বড় একটা কংগ্রিগেশন করলেন, উনি সবাইকে বললেন, আর এই বড় 15 মিনিটের মধ্যে অনেক কিছু বলে দিলেন। আর তারপর উনি ওনাকে একটা বিবৃতি দিতে হলো যে আমরা মোহাম্মদ ইউনূসকে সরাচ্ছি না, এসব আছে, গুজব আছে। কেন এটা করলেন, রাইট? এর কারণটা কি আছে জানেন? এর কারণটা আছে 21, 22, 23 তারিখ মার্চে ব্যাঙ্গালোরে অখিল ভারতীয় প্রতিনিধি সভা একটা বাংলাদেশ উপর একটা রেজলিউশন নিয়েছে। এই অখিল ভারতীয় প্রতিনিধি সভাটা কি? এটা সংঘের একটা অ্যানুয়াল মিটিং আছে প্রত্যেক বছর। ওরা একবার করে ওরা মিটিং করে, অনেকগুলো যতগুলো প্রবলেম আছে সোসাইটিতে, যতগুলো সমাজের মধ্যে যতগুলো প্রবলেম আছে ওটা ওখানে ডিসকাস করে ওরা একটা রিজলিউশন নেয়। এটা 1959 থেকে চলে আসছে। যদি আর এসবগুলো অ্যাভেলেবেল আছে ওপেন সোর্সে, এর মধ্যে কোনো লুকোনো জিনিস নয়। ওরা সমাজ দিয়ে ওরা 1959 চাওয়েন লাই, 1962 চায়নার উপরে কথা বলবে, ওরা রাম জন্মভূমির কথা বলেছে, ওরা সমরাস্তা, আত্মনির্ভরতা, অনেকগুলো কথা বললো। আর এবার ওরা বাংলাদেশের রেজলিউশন নিল, তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন পর্যন্ত কি অফিসিয়াল স্টেট
আপনাকে তো বারবার বলা হতো কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, শুধু আমাদের ফরেন সেক্রেটারি ওখানে গেছেন। এটা প্রথমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওর নিজের একটা বার্ষিক বৈঠকে একটা নিল, যার মধ্যে 5টে জিনিস ছিল। নাম্বার 1, ওরা বললেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যারা লোক আছে ওকে টার্গেট প্রসিকিউশন করা হচ্ছে, তার মানে ওদেরকে বেছে বেছে মারা হচ্ছে, ওদেরকে ধর্ষণ করা হচ্ছে, ওদের জিনিসপত্র ভাঙা হচ্ছে, এটা খারাপ। বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের, রাইট। দ্বিতীয়, ওরা সঙ্গের একটা জিনিস আছে, ওরা বড় জিনিসে দেখে, ওরা বাঙালি হিন্দু বলছে না, আমি আর আপনি বাঙালি হিন্দু বলতে পারি বিকজ ওরা অ্যাকচুয়ালি বাঙালি হিন্দু, রাইট, কিন্তু ওরা বলছে হিন্দু মানে হিন্দু, রাইট। 2, ওরা বললেন যে 22% ছিল 1951-এ, এখন 7.9% ওদের পপুলেশন রয়ে গেছে 17 করোড় মধ্যে। এটা কি বার্থ রেট কম হয়ে গেছে? না, সিস্টেম্যাটিকলি ওদেরকে ওখানে মারা হয়েছে, আর অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ওদেরকে ওখান থেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে আসতে হয়েছে, জানেন। আর ওনার সঙ্গে সঙ্গে যদি ওরাই শুধু আসতো কোনো প্রবলেম ছিল না। আমাদের আসাম স্টেটের একটা স্টুডেন্ট এডুকেশন হলো, ওই স্টুডেন্ট এডুকেশন 1985-এ একটা চুক্তি হতে হয়েছে, ওরাও স্টুডেন্ট ছিল, আসাম গণ পরিষদ ওরা বানালো, রাইট। ওর মধ্যে তো এটা বাংলাদেশের সিটিজেনশিপ নিয়েই কথা হয়েছে, আর ওটা কোর্টে আছে, অনেকগুলো ডিটেনশন সেন্টার আমাদের আছে, আপনারাও জানেন। তো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড পপুলেশন রিডাকশন। আমি এই পপুলেশন রিডাকশন নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করব স্যার, সেটা হচ্ছে এই যে 7.9% যেটা বলা হচ্ছে না, যে এই মুহূর্তে হিন্দুর সংখ্যা বাংলাদেশে 22% থেকে কমতে কমতে এসছে। আমরা যদি একটা তুলনামূলক বিচার করি, স্বাধীনতার পর মানে 1947-এর পর থেকে ভারতবর্ষে সংখ্যালঘুদের কিভাবে উন্নতি হয়েছে, মানে সংখ্যালঘুদের পপুলেশন কিভাবে গেইন করেছে সংখ্যালঘুরা, সেটা যদি দেখি, এবং তার কম্পারিটিভলি আমরা যদি বাংলাদেশ বা পাকিস্তানের দিকে তাকাই, তাহলে কিভাবে সংখ্যালঘুদের সেখানে ড্রাস্টিক্যালি তাদের পপুলেশন ডাউন হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এইখান থেকেই স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আগামী দিনে বাংলাদেশে কি আর কোনো রকমভাবে সংখ্যালঘু হিন্দুরা সেখানে সার্ভাইভ করতে পারবে, নাকি পুরো সংখ্যালঘু হিন্দু সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? কত সুন্দর প্রশ্নটা করেছেন, কত গভীর প্রশ্ন আপনি করেছেন। সংখ্যালঘুর ইন্ডিয়ার মধ্যে আপনি জানেন ওদের স্ট্যাটাস কি আপনি জানেন? জেনে আশ্চর্য, আমাদের 3টে রাষ্ট্রপতি, যার মধ্যে জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমদ and APJ Abdul Kalam, হাইয়েস্ট পজিশন ইন ইন্ডিয়া, রাষ্ট্রপতির ভবনে ওরা বসেছেন। আমাদের চিফ জাস্টিস এম হুদায়তুল্লাহ, অনেকগুলো চিফ জাস্টিস এসছে, আমাদের অনেকগুলো চিফ মিনিস্টার, আনোয়ারা তৈমুর আসামেই ছিলেন, আব্দুল গাফুর ওখানে, আপনার মহারাষ্ট্র আন্তুলে অনেকগুলো লোক মিনিস্টার, আজকে আপনি গভর্নরশিপ, প্রত্যেক জায়গা আপনি দেখবেন আমাদের দেশে ভারতের একটা মাইনরিটিকে আমরা কত সম্মান দিয়েছি, রাইট। ওরা কি করেছে, একটা ফতোয়া বেস পলিটিক্স করেছে, ওর জন্য ওদেরকে খামিয়াজা বুঝতে পেরেছে। 1977-এ ওরা বুঝতে পারবে 1977-এ কোথা থেকে ফতোয়া হলো, কোথায় থেকে এরা এটা পলিটিক্সে ওরা ভোট দিতে আরম্ভ করলো, আর ওর জন্য ওদের দায়ী, আমরা এদের মধ্যে কিছু বলবো না, বিকজ ইট ইজ নট এ পলিটিক্যাল ডিসকাশন।